আমরা সরলরেখা মানে জানি এটা, হ্যাঁ সরলরেখা। আরে বাবা সরলরেখা তৈরি হচ্ছে কিভাবে, কেই বা তৈরি করছে? এই যে কোঅর্ডিনেট জিওমেট্রির সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, যার নামগুলো আমি বললাম, কেউ বুঝলো না যে খায় না মাথায় মাখে, বা এই সরলরেখা, এগুলো তৈরি করছে কি? একটা মানুষ যদি ফ্রুট জুস খেয়ে রাস্তায় হাঁটে তাহলে তার হাঁটার ধরন যেরকম হবে, একটা মানুষ যদি এক বোতল সুরা পান করে বা মদ খেয়ে যদি রাস্তায় হাঁটে তার নিশ্চয়ই হাঁটা চলা একই রকম হবে না। কেন? বিকজ তার কন্ডিশনটা ডিফারেন্ট। তো যেহেতু কন্ডিশন দুটো ডিফারেন্ট, তাহলে তার কিন্তু চলার ধরনটাও ডিফারেন্ট হয়ে যাবে। এরকম যদি বলি যে অন্য কোনো জায়গায় ম্যাথামেটিক্স পড়ে ম্যাথামেটিক্সে ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি, অনেকে বলবে যে হাফ, অনেকে বলবে যে 1/3, অনেকে বলবে যে 1/2। বাট যদি কেউ বলে যে এসিসি মানে অঞ্চপতি ক্লাসের ইউটিউব চ্যানেলে ম্যাথামেটিক্স পড়ে তার এক্সামে ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি কত, তখন বেশিরভাগ স্টুডেন্ট বলবে যে 1। হ্যালো সবাইকে, এবং সবার এত কমেন্ট পেয়ে পুরোপুরি অভিভূত হয়ে গেছিলাম যে হ্যাঁ, যেই জার্নিটা আমরা 6 মাস আগে শুরু করেছিলাম এটা ভেবে যে হয়তো কিছু স্টুডেন্টকে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপকৃত করতে পারবো, এবং হ্যাঁ কিছু স্টুডেন্ট আমাদেরকে, আমাদের এই পুরো টিমকে এবং আমাকে অ্যাজ এ ম্যাথামেটিক্স টিচার হিসাবে চিনবে, এবং আমরা যে স্টুডেন্টদেরকে পড়াতে পারি, ক্লাস 11 এর স্টুডেন্টদের ভালো করতে পারি, তাদেরকে কনসেপচুয়াল ক্ল্যারিটি দিতে পারি, এটা আমার একটা আশা ছিল যে স্টুডেন্টরা ঠিক বুঝতে পারবে। তো এই 6 মাস পরে এত ভালো ভালো কমেন্ট পেয়ে, এত ভালো তাদের পরীক্ষা হচ্ছে শুনে আমার সেকেন্ড সেমিস্টারের জন্য এনার্জি আরো 10 গুণ বেড়ে গেছে। আমি এই ফার্স্ট সেমিস্টারে কি কি জিনিস এক্সপিরিয়েন্স করেছি আমি যদি বলি, যখন আমি প্রথম ইউটিউব চ্যানেলটা শুরু করলাম তখন আমি কিন্তু ভাবিনি যে আমার সাবস্ক্রাইবার হবে 6 মাসে 15,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং এত স্টুডেন্ট যে আমার সাথে জুড়বে এটা আমি কোনোদিন এক্সপেক্ট করতে পারিনি। হ্যাঁ, আমরা প্রায় ফ্রিতেই পড়িয়েছি, সত্যি কথা বলতে গেলে আমরা প্রায় কেন বলছি, ফ্রিতেই পুরোপুরি পড়িয়েছি। কিছু স্টুডেন্ট আমাদেরকে মাসে 199 বা 299 টাকা করে পাঠিয়েছে, বাট তার সংখ্যা খুবই কম। তাতে আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু আমরা অপশন দিয়েছিলাম যে তোমরা চাইলে পুরোপুরি ফ্রিতে পড়তে পারো, আমরা পুরোপুরি ফ্রিতেই তোমাদের কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে পড়াবো। যখন শুরু করেছিলাম ভাবিনি যে এত কিছু হবে, এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার যে আমি তোদের পুরোপুরি শেষ করতে পারবো টাইমলি। আর আমি যে সব থেকে বড় ব্যাপার, আমি যে টানা 6.5 ঘন্টা 7 ঘন্টা ম্যারাথন ক্লাস নিতে পারবো, এটাও কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি আগে এক্সকিউজ বানাতাম যে 1.5 ঘন্টা বেশি ক্লাস না উচিত না, 2 ঘন্টা বেশি ক্লাস না উচিত না, এবং আমি এটাও বলেছিলাম যে এটাতে এই কথাগুলো বলে আমি আমার ব্যর্থতাটাকে লুকানোর চেষ্টা করি। সত্যি আমার কাছে পোটেনশিয়াল ছিল না যে আমি 7 ঘন্টা বা 6.5 ঘন্টা টানা ক্লাস নিতে পারতাম। কিন্তু যখন মনে হলো যে সবাই ম্যারাথন ক্লাস নিচ্ছে এবং স্টুডেন্টদের আমি সিলেবাস শেষ করেছি, ভালো কথা, বাট তবুও আমার একটা ম্যারাথন ক্লাস স্টুডেন্টদের নেওয়া উচিত, তখন নিজের কিন্তু একদম সমস্ত শক্তি দিয়ে আমি ক্লাসটা নেওয়া শুরু করলাম। এবং সেই ক্লাসে কতটা হেল্প হয়েছে কি না হয়েছে সেটা তো স্টুডেন্টরা পুরোপুরি বলবে, এই কমেন্ট সেকশনে তোরা পুরোপুরি জানাবি। বাট আমি আমার পটেনশিয়ালটা বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমি চাইলে 14 ঘন্টা টানাও কিন্তু দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, এবং এটা সত্যি কথা। আমি চাইলে সেদিন 14 ঘন্টাও টানা ক্লাস নিতে পারতাম, যেটা আমার কাছে কিন্তু একটা স্বপ্নের মতন ছিল। আমি ভাবতে পারিনি যে আমি কোনোদিন এতক্ষণ দাঁড়িয়ে ক্লাস নিতে পারবো। অনার্সে প্রচুর ক্লাস নিয়েছি, অনার্সে টানা 7 ঘন্টা ক্লাসও নিয়েছি, কিন্তু সেটা ব্রেক দিয়ে দিয়ে থেকে থেকে, এবং অনার্সে নিয়েছি যেটা অনেক বছর আগে, বাট এখন আমি কিন্তু এত বড় ক্লাস নিই না। তো সেদিন নিয়ে বেশ ভালো লাগলো, একটা কনফিডেন্স পেলাম, এটা আমি তোদের সাথে শেয়ার করলাম। আজকে ক্লাস 11 এর সিলেবাস তো অলরেডি শেষ হয়ে গেছে, আর ক্লাস 11 তো পরীক্ষা শেষ হয়ে গেছে, কেন এটা বলছি, ক্লাস 11 এর যে সেকেন্ড সেমিস্টার আছে, এই সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ডিসকাশন নিয়ে কিন্তু আজকে মেনলি এসেছি আমি। এবং সত্যি কথা বলতে গেলে যে মানে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের সাথে যদি সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের তুলনা করা হয়, তাহলে বলবো যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস কিন্তু একটু ছোট। এবার সিলেবাস ছোট এটা আমরা টিচাররা তো বলতে পারি, বাট স্টুডেন্টরা কি করে জানবে যে সিলেবাস ছোট না বড়? তার জন্য আমি দুটো বইয়ের কম্পারিজন নিয়ে এসেছি। তোরা যদি ক্লাস 10 এর বইটা একবার ভালো করে দেখিস, এই যে গণিত প্রকাশ বইটা আছে, তোদের ক্লাস 10 এর সিলেবাস খুব কম বলে মনে হতো, বিকজ গণিত প্রকাশ বইটার সাইজটা দেখো, একবার মানে হাইটটা দেখো খুব স্মল, সেই হাইটেরই কিন্তু ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের বই। এ দেখো ভালো করে একবার তুই পাশাপাশি দুটো ওপর নিচে দুটো বইকে দিদি ভালো করে দেখছি, আমি একটু সামনে নিয়ে আসছি যে গণিত প্রকাশ দশম শ্রেণীর যে গণিত প্রকাশ এবং ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের যে এসএমদের বই প্রায় হাইটটা সেম, সেটা কিন্তু ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বইয়ের ছিল না। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের বই একবার দেখ কতটা মোটা। এবারে মোটা শুরু থেকে কোনোদিন সিলেবাস বড় ছোট ডিসকাস করা উচিত না, বাট আমি যদি তোদের জায়গায় থাকতাম
অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে যদি ভাবি যে ভাই এই পার্টিকুলার সেমিস্টারে একটু পাতলা বই পড়ার সুযোগ পাবো, এটাই আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট বলে মনে হতো। এবং সত্যি কথা বলতে গেলে আমি যদি বলি যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মধ্যে পার্থক্যটা কি, ফার্স্ট সেমিস্টারটা সিলেবাস বড় ছিল কিন্তু কম্পারেটিভলি কিন্তু অনেক ইজি ছিল। কেন? বিকজ ওখানে এমসিকিউ ছিল। এমসিকিউ এর অনেক রকমের শর্টকাট টেকনিক থাকে, এমসিকিউ এর অনেক রকমের টেকনিক থাকে, যে টেকনিকগুলো আমি শেখানোর চেষ্টা করেছি, তোরা শিখেওছি সেই টেকনিকগুলো। বাট এখন কিন্তু ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে কিন্তু এইসব টেকনিক ভুলে যাও, এবং কোন শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু তুমি এই সেমিস্টার উতরাতে পারবে। বিকজ এই সেমিস্টারটা হচ্ছে পুরোপুরি সাবজেক্টিভ সেমিস্টার, মানে তোমাকে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু হাতে লিখে প্রথম থেকে লাস্ট অব্দি হাতে লিখে সমাধান করতে হবে, তার ওপর তুমি কিন্তু নাম্বার পাবে। তো ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারটা কিন্তু কম্পারেটিভলি খুব টাফ হয়ে যায়। সেম ভাবে ক্লাস 12 যখন তোরা গিয়ে পৌঁছাবি, থার্ড সেমিস্টার থেকে কিন্তু ফোর্থ সেমিস্টারটা অনেক 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 বেশি টাফ হয়ে যায়। বারবার করে বলছি, হ্যাঁ এটাও একটা ব্যাপার স্যাপার থাকতে পারে যে এমসিকিউ এক্সামে তো সময় কম, হ্যাঁ এটা একটা বিশাল বড় বাজে ব্যাপার যে এমসিকিউ এক্সামের সময়টা কম। বাট আমি তবুও বলছি যে ক্লাস মানে সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমার কম্পারেটিভলি অনেক বেশি সাবজেক্টের নলেজ থাকতে হবে। ফার্স্ট সেমিস্টারে অনেকে এদিক ওদিক ম্যানেজ করেও নাম্বার পেয়ে যাবে, বাট সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই কাজটা কোনোভাবে করা যাবে না। তো আজকে আমি সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ডিসকাশন ভিডিওটা নিয়ে এসেছি পুরোপুরি, এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে আলটিমেটলি কি কি আছে সেটা নিয়ে পুরোপুরি ডিসকাস করব। তো সবার প্রথমে আমি এটা বলছি যে একদম আমি যদি টপিক ওয়াইজ ভাবার চেষ্টা করি তাহলে তাদের 3টে টপিক আছে এই পার্টিকুলার সেমিস্টারের মধ্যে, 3টে টপিক আছে। আমি একটু ব্যাপারটা দেখিয়ে দিই। প্রথম টপিক হচ্ছে আমার অ্যালজেব্রা, বীজগণিত। এটা তো বাবু ফার্স্ট সেমিস্টারও ছিল, তো ফার্স্ট সেমিস্টারে অ্যালজেব্রা যে চ্যাপ্টার গুলো ছিল সেগুলো নিশ্চয়ই সেকেন্ড সেমিস্টারে থাকবে না, নতুন চ্যাপ্টার থাকবে। তো ফার্স্ট সেমিস্টারে তোমার মধ্যে অ্যালজেব্রা ছিল হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার এবং তোমার চেইন ইকুয়ালিটি। বাট এখন আরো 3টে চ্যাপ্টার এখানে আছে। সেই 3টে চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, বাইনোমিয়াল থিওরেম এবং সিকোয়েন্স এন্ড সিরিজ। আমি এর বাংলাগুলোও বলতে পারি, বাট বাংলাগুলো এই মুহূর্তে বলে লাভ নেই। বাট মানে এটাও বলছি যে তোদের কিন্তু মানে WBCHSC যে সিলেবাসটা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে, সেখানেও কিন্তু ইংলিশেই আছে। তো বাবু ইংলিশ টার্মগুলো একটু ভাবার চেষ্টা কর। আমি বাংলাতেও পড়াবো, আমি ইংলিশে খুব কম পড়াবো, আমি বাংলাতে বেশি পড়াবো, বেশি লেখাবো। তো চিন্তা করার দরকার নেই, পুরোপুরি আমার ল্যাঙ্গুয়েজ থাকবে, মানে ভাষা থাকবে বাংলায়, যেন ফার্স্ট সেমিস্টারে ছিল। এবং আমার লেখাও কিন্তু পুরোপুরি বাংলাতেই থাকবে। হ্যাঁ, কিছু কিছু অঙ্কে আমি ইংলিশ লেখাটাও দেখিয়ে দেবো, বাট বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু বাংলা লেখাটাই আমি এখানে লেখাবো, চিন্তা করার দরকার নেই। তাহলে এই প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, বাইনোমিয়াল থিওরেম, সিকোয়েন্স এন্ড সিরিজ, এই 3টে চ্যাপ্টার কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই বাইনোমিয়াল থিওরেম কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টারও লাগবে, সিকোয়েন্স এন্ড সিরিজ কিন্তু তোমার সেকেন্ড সেমিস্টারও লাগবে, মানে ক্লাস 12 লাগবে, এক্সট্রিমলি সরি। তো প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন 11 এর সেকেন্ড সেমিস্টারে শুরু, সেকেন্ড সেমিস্টারে শেষ, এরপরে খুব একটা লাগবে না, ক্লাস 12 লাগবে না। বাট এই বাইনোমিয়াল থিওরেমের ফর্মুলা এবং সিকোয়েন্স এন্ড সিরিজ, অনুক্রম এবং শ্রেণী যেটাকে বলে সিকোয়েন্স এন্ড সিরিজ, বাইনোমিয়াল থিওরেম দ্বিপদ উপপাদ্য, এইটা কিন্তু তোমার ক্লাস 12 লাগতে চলেছে। এবার আমি যদি বলি যে কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি তোরা অলরেডি খুব ভালো করে জানিস তো, তোদের ক্লাস 9-10 কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রি হালকা ছিল, তো হালকা ছিল, কোনো সমস্যা নেই। তো কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে 2টো চ্যাপ্টার বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার স্ট্রেট লাইন মানে সরলরেখা, আর হচ্ছে তোমার কোনিক সেকশনস। এইটা না বাবু একটা চ্যাপ্টার না, বিশ্বাস কর, এই কোনিক সেকশনসটা একটা চ্যাপ্টার না, এখানে 4খানা চ্যাপ্টার আছে। আমি যদি বলি যে কোনিক সেকশনসে 4টে চ্যাপ্টার, তোরা জিজ্ঞেস করবি হ্যাঁ এখানে 4টে চ্যাপ্টার আছে, কি কি? সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা আর ইলিপস। এই 4টে চ্যাপ্টার নিয়েই কিন্তু এই পুরো কোনিক সেকশনটা তৈরি হয়েছে। এবং আমি এই পার্টিকুলার চ্যাপ্টারগুলোকে কোনিক সেকশনস বলে কেন সেটা নিয়ে কথাবার্তা বলবো। কোনিক সেকশন মানে কি জানিস তো, যে কোনিককে মানে কোনকে কেটে যেই জিওমেট্রিক্যাল ফিগারগুলো তৈরি হয়, একটা কোনকে কেটে যেই জিওমেট্রিক্যাল ফিগারগুলো তৈরি হয়। কোনকে একটা ব্লেড দিয়ে কাটলে, তুমি সাপোজ কর্নেটো আইসক্রিম কিনছো, কর্নেটো আইসক্রিম তো সবাই জানে, কর্নেটো আইসক্রিম। তো কর্নেটো আইসক্রিমকে তুমি যদি মাঝ বরাবর কাটো কোনো ব্লেড দিয়ে, তাহলে দেখবে যে সার্কেল পাওয়া যায়, উপরি তলটা সার্কেলে পরিণত হয়, তাহলে সার্কেল ওখান থেকে চলে এলো। তাহলে কর্নেটোকে যদি ব্লেড দিয়ে কাটলে সার্কেল হয়, কর্নেটো তো একটা কোণ, তো কোণকে ব্লেড দিয়ে ঠিকঠাক ভাবে কাটলে সার্কেল হয়ে যায়। সেম ভাবে কোণকে অন্যভাবে কাটলে, কর্নেটো আইসক্রিমকে আমি যদি অন্যভাবে কাটি, তাহলে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এই ডিফারেন্ট ছবিগুলো তৈরি হয়। তাই জন্য এই 4টে জিওমেট্রিক্যাল ফিগারকে কোনিক সেকশনস বলা হয়, মানে
কোনকে কেটে কেটে যেই জিওমেট্রিক্যাল ফিগারগুলো, যে জ্যামিতিক ছবিগুলো তৈরি হয়। তো খুবই ইন্টারেস্টিং এবং খুব লেন্দি। সত্যি কথা বলতে তোমার সব থেকে জঘন্য লাগবে এবং সব থেকে তোমার মাথা গরম হবে এই কনিক সেকশনসটা করতে গিয়ে। বারবার করে বলছি, বাট হ্যাঁ আমি আছি। যদি অয়ন চক্রবর্তী বা অয়ন চক্রবর্তী ক্লাসকে তোমরা ভরসা করে থাকো, আমাদের টিমকে যদি ভরসা করে থাকো, তাহলে আমি জানি যে ফার্স্ট সেমিস্টারে তোরা যেভাবে এনার্জি নিয়ে পড়েছিলি, সেকেন্ড সেমিস্টার তার ডবল এনার্জি নিয়ে তোরা পড়াশোনা করবি। একদম লাস্টে এই টপিকটার সাথে তোরা কোনোদিন পরিচিতই না। এটা এতটাই নতুন টপিক যে আমি কি বলবো, এবং বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জায়গাতেই খেলে যায়, ঠিক আমার মতন। আমারও কিন্তু ক্লাস 11-12 সব থেকে অপছন্দের যদি ম্যাথামেটিক্স এর টপিক থাকে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি। পরবর্তীকালে আমার এই টপিকের উপরে কিন্তু ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করতে শুরু করলো। কেন বলতো? বিকজ এই টপিকের মতন সহজ টপিক আর মার্কেটে নেই। এই টপিকের মতন সহজ টপিক আর সত্যি কথা বলছে মার্কেটেই নেই। ফার্স্ট সেমিস্টারে যেরকম তোর পারমুটেশন কম্বিনেশন ছিল, পুরোপুরি পারমুটেশন কম্বিনেশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রবাবিলিটি জিনিসটা তৈরি হয়েছে। স্ট্যাটিস্টিক্স সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার এবং এখান থেকে তুই ফাটিয়ে মার্কস স্কোর করতে পারবি। প্রবাবিলিটি হালকা কনসেপচুয়াল জিনিসপত্র আছে। তুমি যদি ফার্স্ট সেমিস্টারে পারমুটেশন কম্বিনেশন ভালো করে না পড়ো, তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে প্রবাবিলিটি করতে প্রবলেম হতে চলেছে। সেটা আলাদা ব্যাপার। তো এই ছিল আমাদের সিলেবাস। আমি যদি বলি যে সিলেবাসের টাইম কতক্ষণ লাগবে, তোমার সিলেবাস গুলোতে মানে প্রত্যেকটা পার্ট করতে সময় কতক্ষণ লাগবে, অ্যালজেব্রা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বিশ্বাস কর। স্ট্যাট প্রবাবিলিটি আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই স্ট্রেট লাইনস আমাদের চোখের নিমেষে হয়ে যাবে। আমাদের সব থেকে বেশি সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 মাস, 2 মাসও বলতে পারি, বা 1.5 মাসের মধ্যে আমি চেষ্টা করব এই 4টে চ্যাপ্টারকে শেষ করার। সব থেকে বড় বড় ক্লাস এই চ্যাপ্টারগুলোর উপর হতে চলেছে এবং সব থেকে মানে ডিফিকাল্ট কোশ্চেন এই চ্যাপ্টারগুলোতে কিন্তু আমরা করাবো। এবং এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো সলভ করার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মটাকে খুব ভালোভাবে তোরা ইউজ করার চেষ্টা করিস। বিকজ অনেকে বলে যে এই চ্যাপ্টারগুলোকে অনলাইনে বোঝা যায় না। দেখি আমরা সবাই মিলে এই ধারণাটাকে একটু মিথ্যে প্রমাণ করে দিছে। অনেকে বলে, অনেক টিচাররা বলে যে এই টিচাররা অনলাইন প্ল্যাটফর্মে নেই, এরা অফলাইনে পড়ায়। তারা বলে যে এই কি করে তুই অনলাইনে প্যারাবোলা হাইপারবোলা ইলিপস পড়বি, কি করে তুই সার্কেল পড়বি। আসো আমরা সবাই মিলে এই ধ্যান ধারণাটাকে চেঞ্জ করে দিই যে ভাই আমরা চাইলে এইটার ইউটিউব চ্যানেল আছে, এই তো ইউটিউব চ্যানেল আমরা পড়াশোনা করছি পুরোপুরি ফ্রিতে সেকেন্ড সেমিস্টারে, যেখানে আমাদের সার্কেল প্যারাবোলা হাইপারবোলা ইলিপস পুরোপুরি ভালো করে বোঝানো হয়েছে। আমাদের কোনো ডাউট নেই এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো থেকে। তাই সবাই মিলে আমরা কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করার চেষ্টা করি। তাহলে সব থেকে বাজে লাগবে সার্কেল প্যারাবোলা হাইপারবোলা ইলিপস। লোকে বলে সব থেকে তোরা কষ্ট পাবি সার্কেল প্যারাবোলা হাইপারবোলা ইলিপসে। আর আমরা পুরোপুরি ধারণাকে চেঞ্জ করে দিই, আমরা এটাকে জল ভাত করে দিই। 4টে চ্যাপ্টারকে আমরা পুরোপুরি জলের মতন করে দিই। বাট সেই জলের মতন করে করতে পারবে যার ধৈর্য থাকবে। যার এই পার্টিকুলার চ্যাপ্টারে ধৈর্য থাকবে না, তাকে আমি কেন, স্বয়ং ইউক্লিড এসেও তাকে কিন্তু এই জ্যামিতি মানে কোঅর্ডিনেট জিওমেট্রি শেখাতে পারবে না। যাই হোক, এই হচ্ছে আমাদের পুরোপুরি সিলেবাসের। এবার আমি যদি একটু ওভারভিউর দিকে দেখি, তাহলে আমি দেখতে পাবো এখান থেকে যে চ্যাপ্টার ওয়াইজ কিরকম ভাবে আছে। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি জিনিস সেটা নিয়ে একটু কথাবার্তা বলছি না, আমি পুরোপুরি সাসপেন্স রাখছি এটাকে। এবং এইটুকুনি আমি তোদের বলতে চাই যে একটা প্রবলেমকে সলভ করার অনেক ধরনের পদ্ধতি আছে, ঠিক আছে। আমরা এতদিন ধরে অঙ্ক সলভ করার যে পদ্ধতিটা ইউজ করেছি এটাকে বলা হয় ডিডাকশন মেথড। কি বললাম? ডিডাকশন মেথড। মানে তোমার কোশ্চেনে যা ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন গুলোকে ইউজ করে আমরা স্টেপ বাই স্টেপ করে সেই অঙ্কটা সলভ করেছি, যেটাকে বলে ডিডাকশন মেথড। আর আমরা এখন শিখবো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার অন্য একটা পদ্ধতি। এই পদ্ধতির নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট হচ্ছে আমাদের দ্বিপদ উপপাদ্য। হ্যাঁ, দ্বিপদ উপপাদ্যে আমরা কি শিখবো? a + b হোল স্কয়ারের ফর্মুলা তুই জানিস, a + b হোল কিউবের ফর্মুলা তুই জানিস, a + b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা হয়তো তুই একটু কষ্ট করে বের করে ফেলবি। আমি তোকে যদি বলি যে a + b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা বের করো, তুমি একটু কষ্ট করে বের করবে। a + b হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলা বের করবে। বাট আমি যদি তুমি বলি যে a + b হোল টু দি পাওয়ার 213 বের করো, পারবি না, তুই দুটো গালাগালি দিয়ে আমাকে চলে যাবি। তো এই চ্যাপ্টারে আমরা সর্বপ্রথম এটাই শিখবো যে a + b বা a - b পাওয়ারে যদি একটা হাত সে জ্যাদা বা হাত সে অধিক যদি কোনো নাম্বার থাকে, তাহলে আমরা ফর্মুলাটা লিখবো কিভাবে। তাহলে খুবই ইন্টারেস্টিং কিন্তু হতে চলেছে এই পার্টিকুলার জিনিসটা। সিকোয়েন্স এন্ড সিরিজ, এই সিকোয়েন্স এন্ড সিরিজ চ্যাপ্টারটা পুরোপুরি দাঁড়িয়ে আছে আমাদের ক্লাস 11 এর সেট থিওরির উপরে। সেট এবং সিকোয়েন্স এবং সিরিজের মধ্যে কি পার্থক্য এবং কি সিমিলারিটি, এটা নিয়ে কিন্তু পুরোপুরি কথাবার্তা বলবো। সেটটা আমরা দুর্দান্তভাবে শিখেছিলাম, সেটটা আমরা পুরোপুরি রিয়েল লাইফের সাথে কানেক্ট করে শিখেছিলাম।
এবার আমি বোঝাবো যে একটা পার্টিকুলার সেট, একটা বিশেষ সেট কি করে একটা সিকোয়েন্স হয়, মানে একটা অনুক্রম হয়, এবং একটা অনুক্রম বা একটা সিকোয়েন্স কি করে সিরিজ হয় বা শ্রেণী হয়। সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। এগুলো তাড়াহুড়ো করা জিনিস না, এগুলোর জন্য কিন্তু ধৈর্য দরকার মারাত্মক লেভেলের। নেক্সট আমি যদি বলতে চাই স্ট্রেট লাইন, আমি যেটা বললাম যে সরলরেখা, সরলরেখা চ্যাপ্টার করার সময় আমি বলবো যে সরলরেখা তৈরি হয় কিভাবে। তোমরা সরলরেখা মানে জানো এটা, হ্যাঁ সরলরেখা। আরে বাবা সরলরেখা তৈরি হচ্ছে কিভাবে, কেই বা তৈরি করছে? এই যে কোঅর্ডিনেট জিওমেট্রির সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, যার নামগুলো আমি বললাম, কেউ বুঝলো না যে খায় না মাথায় মাখে, বা এই সরলরেখা, এগুলো তৈরি করছে কি? কে তৈরি করেছে এগুলো? তাহলে পুরোপুরি আমরা কিন্তু ভাই কোঅর্ডিনেট জিওমেট্রি কে আবিষ্কার করলো, রেনে দেসকার্তেস থেকে শুরু করে একদম সমস্ত প্রতিচ্ছবিগুলো কিভাবে তৈরি হয়, সমস্ত কিছু নিয়ে কিন্তু পুরোপুরি ডিসকাস করব। আমরা শিখবো যে একটা সরলরেখা তৈরি হয় কিভাবে, এইবার তৈরি করে কোন কন্ডিশনের জন্য সরলরেখা তৈরি হয়, তাই সেটা আলাদা ব্যাপার। তাহলে এই স্ট্রেট লাইন এবং কোনিক সেকশন, একটা মানুষ যদি ফ্রুট জুস খেয়ে রাস্তায় হাঁটে, তাহলে তার হাঁটার ধরন যেরকম হবে, একটা মানুষ যদি এক বোতল সুরা পান করে বা মদ খেয়ে যদি রাস্তায় হাঁটে, তার নিশ্চয়ই হাঁটা চলা একই রকম হবে না। কেন? বিকজ তার কন্ডিশনটা ডিফারেন্ট। আগের মানে প্রথম মানুষটা খালি ফ্রুট জুস খেয়েছিল, এখন খেয়েছে সে এক বোতল মদ। তো যেহেতু কন্ডিশন দুটো ডিফারেন্ট, তাহলে তার কিন্তু চলার ধরনটাও ডিফারেন্ট হয়ে যাবে। এই কন্ডিশন ডিফারেন্স থেকেই ডিফারেন্ট জিওমেট্রিক্যাল ছবি তৈরি হয়। একটা কন্ডিশনের জন্য সার্কেল তৈরি হয়, একটা কন্ডিশনের জন্য স্ট্রেট লাইন তৈরি হয়, একটা কন্ডিশনের জন্য এরকম দেখতে একটা কার্ভ তৈরি হয়। সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। কোনিক সেকশনস তো আমি বলেই দিলাম যে কিভাবে কোনিক সেকশনস নাম কেন, এই চ্যাপ্টারের নাম বা এই পার্টটার নাম কোনিক সেকশনস কেন। এবং বিশ্বাস কর, দেখ যাই বলেছি, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এই পার্টিকুলার জায়গায় ডিসকাস করব, চিন্তা করার দরকার নেই। এবার আমি যদি নেক্সট পার্টে আসি, একদম যেটা বললাম আমি আরো ভালো করে ডিসকাস করছি। এগুলো নিয়ে না সত্যি কথা বলতে এখন লাভ নেই, জানিস তো। রেঞ্জ, মিন ডেভিয়েশন, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই সমস্ত কিছু যখন আমি স্টার্ট শুরু করব তখন কথাবার্তা বলবো। বিকজ এখন বেকার ভিডিওটাকে বড় করে আমার মনে হয় লাভ নেই। এটা ইন্টারেস্টিং হতে চলেছে, এইটুকুনি আমি তোদেরকে বলতে পারি। প্রবাবিলিটি, র্যান্ডম এক্সপেরিমেন্ট, আউটকাম, স্যাম্পল স্পেস। যেমন আমি তোদের যদি বলি যে এরকম যদি বলি যে অন্য কোনো জায়গায় ম্যাথামেটিক্স পড়ে ম্যাথামেটিক্সে ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি কত? অনেকে বলবে যে হাফ, অনেকে বলবে যে 1/3, অনেকে বলবে যে 1/2। বাট যদি কেউ বলে যে এসিসি মানে অঞ্চপতি ক্লাসের ইউটিউব চ্যানেলে ম্যাথামেটিক্স পড়ে তার এক্সামে ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি কত, তখন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলবে যে 1। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম, যে যদি কোনো একটা পার্টিকুলার ইভেন্টের ম্যাক্সিমাম মানে মানে ঠিক হওয়ার চান্স থাকে, তখন তার প্রবাবিলিটি হয়ে যায় 1। যখন কোনো একটা পার্টিকুলার ইভেন্টের, যেমন পরীক্ষা দেওয়াটা একটা ইভেন্ট, তাহলে পরীক্ষায় ভালো ফল করাটা যদি একটা ইভেন্ট হয়, তাহলে ভালো ফল করাটা তখনই পুরোপুরি সঠিক হবে, মানে ভালো ফল তুমি তখনই করতে পারবে যদি তোমার প্রবাবিলিটি 1 এর খুব কাছাকাছি থাকে। তাহলে অঞ্চপতি ক্লাসে ম্যাথামেটিক্স করে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি কি 1 এর খুব কাছাকাছি। তো এরকম পার্টিকুলার জিনিস দিয়ে আমরা কিন্তু প্রবাবিলিটিটা পুরোপুরি শেখার চেষ্টা করবো, যে একটা আলাদা ব্যাপার। এরপরে আমি বেশি কিছু কথাবার্তা এখানে বলবো না, প্রবাবিলিটি আমি পুরোপুরি অন্যভাবে শুরু করবো, স্ট্যাট আমি পুরোপুরি অন্যভাবে শুরু করবো। তোরা বুঝতেই পারবি যে ভাই এই ম্যাথামেটিক্স পড়তো নাকি এই স্ট্যাটিস্টিক্স পড়তো। এভাবে কিন্তু আমি সিম্পল ভাবে মানে খুব মানে একটু অন্যরকম ভাবে স্ট্যাট আর প্রবাবিলিটিটা শুরু করবো, যাই সেটা আলাদা ব্যাপার। এই ছিল আমাদের পুরোপুরি সিলেবাস ডিসকাশন ভিডিও। এবং আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে এই পার্টিকুলার চ্যানেলে আর কি এক্সট্রা আসতে চলেছে, এবং এই পার্টিকুলার চ্যানেলে আমরা কিভাবে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাকে পুরোপুরি কভার করাবো। এবং আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের জেই মেন্স, জেই অ্যাডভান্স, WBJEE কিন্তু পুরোপুরি ফ্রিতে কিন্তু এই সেকেন্ড সেমিস্টারের জন্য ক্লাস করানো হবে। অ্যাজ আমরা কিন্তু ক্লাস 12 মানে থার্ড সেমিস্টার থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে কোর্স লঞ্চ করছি। আমাদের নিজস্ব পার্সোনাল অ্যাপে কিন্তু সেই কোর্সটা অ্যাভেলেবেল থাকবে, এবং আমরা চাই যে তোরা কোর্স পারচেস করার আগে, দেখ ভাই মাল কেনার আগে সেই মালটা কিরকম, মানে সেই মালের কোয়ালিটি আছে কিনা সেটা আগে ভালো করে দেখে নাও। তো সেকেন্ড সেমিস্টারে তুই একদম আমাদের চ্যানেলটাকে বাজিয়ে নে, তোরা একদম বাজিয়ে নিয়ে দেখ যে ভাই আদেও আমাদের থার্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করানোর জন্য উপযুক্ত কিনা। আমাদের থার্ড সেমিস্টারে অ্যাকচুয়ালি জেই মেন্স, জেই অ্যাডভান্স, WBJEE মতন কম্পিটিটিভ এক্সাম পড়ানোর জন্য উপযুক্ত কিনা, এই মানুষটা কি আদেও সঠিকভাবে পড়াবে। তার জন্যই আমি এই পুরো 6টা মাস তোদেরকে ফ্রি হোল্ড দিয়ে দিচ্ছি, তোরা ভালো করে দেখে নে। তোরা আমাদের বোর্ডস পড়ানো দেখে নিয়েছিস, সেকেন্ড সেমিস্টারে তোরা অলরেডি সেই বোর্ডস পড়ানোর উপরে বিশ্বাস করবি, আমি এটা শিওর।
বাট এখনো তো কম্পিটিটিভ পড়ানো আমাদের দেখিসনি, তাই জন্য এই সেকেন্ড সেমিস্টারে আমরা কম্পিটিটিভের জন্য পুরোপুরি ইউটিউবে ফ্রিতে ক্লাস আনতে চলেছি। বাট আমি আগের ভিডিওতে বলেছি যে এখানে কিন্তু আমি কম্পিটিটিভটা পড়াবো সেকেন্ড সেমিস্টারে যে টপিকগুলো আছে ঠিক তার উপরে। মানে সোজা কথা বলতে গেলে আমি যদি বলি যে আমি কিন্তু শুধুমাত্র কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করাবো অ্যালজেব্রা, মানে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেশন, বাইনোমিয়াল, সিকোয়েন্স সিরিজ, স্ট্রেট লাইন, কনিক সেকশন, স্ট্যাট প্রবাবিলিটি, এই চ্যাপ্টারগুলোর উপরে যেগুলো সেকেন্ড সেমিস্টারে আছে। ফার্স্ট সেমিস্টারে যে টপিকগুলো ছিল সেগুলো আমি যখন পেড ব্যাচ লঞ্চ করব তখন পুরোপুরি ফার্স্ট সেমিস্টারের টপিকগুলো আবার আমরা ডিসকাস করে দেবো, চিন্তা করার দরকার নেই। বাট সেকেন্ড সেমিস্টারে যে আমি টপিকগুলো আছে সেই টপিকগুলোর উপরে কিন্তু পুরোপুরি যত রকমের কোশ্চেন থাকে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হবে, প্লাস কোশ্চেনও সলভ করানো হবে। সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যানেলে পুরোপুরি ফ্রি অফ কস্টে করতে, তাহলে ভরসা রাখ যেভাবে তোরা ফার্স্ট সেমিস্টারে রেখেছিলি। অ্যান্ড সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে আমরা অঙ্ক করবো এই সেমিস্টারের জন্য। তো সবাই কিন্তু সাথে দেখো।